নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটাল ম্যাগাজিনের আরও একটি নতুন পর্ব। বাংলায় দেখুন, বাংলায় মন্তব্য করুন, বাংলা ভিডিওগুলোকে প্রমোট করুন, বাঙালির পাশে থাকুন। আজকের এপিসোডে আমরা দেখে নেব বিজেপির তরফ থেকে যে দাবিগুলো করা হচ্ছে যে তাদের মুখ্যমন্ত্রী দাবিদার কেউ নেই, তাদের মুখ্যমন্ত্রী পদে তারা কাউকে চাইছেন না, তারা নির্বাচনের পর বিধায়করা মিলে ঠিক করবেন যে তাদের মুখ্যমন্ত্রী কি হবে। এটা যে আসলে বিজেপির দৈন্যতাকেই প্রকাশ করছে, আজ তার পর্দাফাশ। আজকে দেখুন, আপনাদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, বিজেপি এই মুহূর্তে বাংলা থেকে কেন কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করতে পারছেন না, কারণ বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ হয়ে আছে। মুকুল রায় প্রকাশ্যে বলছেন যে তাদের কোনো সংগঠন বুথ স্তরে নেই, অন্তত 29,000 বুথের বাইরে তাদের কোনো সংগঠন নেই। আর এই নড়বড়ে সংগঠন নিয়ে তাহলে কি করে বিজেপি 2021-এর নির্বাচনী বৈতরণী পার হবে, সেটা নিয়ে কিন্তু ঘোর দুশ্চিন্তায় মুকুল। কারণ নির্বাচন বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয়েছে মুকুলকে অসত্য কথা বলা হচ্ছে যে তাদের প্রত্যেক বুথে এজেন্ট দেওয়ার মতন লোক আছে, প্রত্যেক বুথে কর্মী রয়েছে, কিন্তু মুকুল কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ। তিনি জানেন যে এই কথাগুলো তাকে তুষ্ট করার জন্য বলা হচ্ছে বা উচ্চতর নেতৃত্বের কাছে নিজেদের হোয়াইট কলার দেখানোর জন্য করা হচ্ছে। আদতে কিন্তু বিজেপির পাড়ায় পাড়ায় সেভাবে কোনো সংগঠন দানা বাঁধেনি, কয়েকটি এলাকা ছাড়া। তাহলে বলবেন যে 18টা সিট লোকসভায় তারা পেল কী করে? এ কথা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। এই 18টা সিট কিন্তু সম্পূর্ণভাবে সিপিএমের দান। কারণ গত লোকসভা নির্বাচনে তৃণমূল 4.5% ভোট তাদের বাড়িয়েছে, একইভাবে বিজেপি বাড়িয়েছে প্রায় 21% ভোট। আর সিপিএম তথা বামফ্রন্ট তারাও কিন্তু 21% ভোট খুইয়েছে। অর্থাৎ বামেদের খুইয়ে যাওয়া 21% ভোট যে বিজেপির ঘরে গেছে, এটা স্পষ্টতই বোঝা যায়। বামপন্থীদের বাদ দিয়ে অন্যান্য দলের ভোট কিন্তু বিজেপি কাটতে পারেনি সেভাবে। কংগ্রেসের কিছু ভোট কেটেছে, কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে প্রায় 4.5%। এ থেকে প্রমাণ হয় যে তৃণমূলের ভোট ব্যাংকে বিজেপি কিন্তু থাবা বসাতে পারেনি এবং আগামী দিনেও পারবে না। বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, তাতে তৃণমূল কিন্তু কয়েক ডজন গোলে বিজেপিকে হারাতে চলেছে এই মুহূর্তের যা পরিস্থিতি। কারণ প্রতি বুথে, আপনাদের বলে রাখি, প্রতি বুথে কিন্তু একাধিক এজেন্ট দেওয়ার ক্ষমতা তৃণমূল রাখে। এবং আপনাদের বলেছি, গড়পড়তায় অন্তত 4 জন বুথ এজেন্টকে দাঁড় করাতে পারে তৃণমূল কংগ্রেস। সংগঠনের কথা তো না হয় বাদই দিলাম। পিকে অর্থাৎ আইপ্যাক আসার পর সংগঠনের যে জমাট বাঁধা রূপটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বিজেপির কপালে ভাঁজ ফেলে দিয়েছে। মুকুল রায়কে বলতে বাধ্য হচ্ছেন মুকুল রায় যে তাদের বুথ স্তরে সংগঠন নেই। আগামী 6-7 মাস পরে ভোট, এই বুথ স্তরে সংগঠন না থাকার ফলে তাদেরকে ফল ভুগতে হবে। এবং এটাও জানিয়ে রাখি, বুথ স্তরে সংগঠন এত সহজ নয় যে এই 6-7 মাসের মধ্যে বিজেপি 77,000 বুথে তাদের সংগঠন করে নেবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে বিজেপি কিন্তু হাল ছেড়ে দিয়েছে। এর মধ্যেও কিন্তু কথা আছে, বিজেপি অত্যন্ত গোপনে, আমরা যে সূত্রের খবর পাচ্ছি সেই সূত্রের খবর অনুযায়ী আপনাদেরকে বলছি, অত্যন্ত গোপনে 3 জন মানুষকে প্রজেক্ট করছেন। প্রথম প্রজেকশন হচ্ছে সৌরভ গাঙ্গুলি। আপনারা কানাঘুষো শুনেছেন যে বিজেপি সৌরভ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করতে চায়, কিন্তু সৌরভ গাঙ্গুলি এখনও সেভাবে সদর্থক মতামত দেননি বা তিনি সক্রিয় রাজনীতিতে আসবেন এরকম কোনো মতামত পায়নি। কিন্তু সৌরভ গাঙ্গুলিকে যতটা আমরা বাঙালিরা চিনি, তিনি অত্যন্ত আনপ্রেডিক্টেবল, তাকে আগে থেকে বোঝা যায় না। শেষ মুহূর্তে হয়তো ভোটের 3 মাস আগে তিনি জাম্প করতে পারেন, এটা সম্ভাবনার কথা বলছি। আর একজন হচ্ছেন স্বপন দাশগুপ্ত, দিল্লির নেতা, দিল্লির এমপি, এবং তাকেও কিন্তু প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে। শিক্ষিত মানুষ এবং অত্যন্ত রুচিশীল মানুষ বলে তার একটি বিশেষ পরিচয় আছে। স্বপন দাশগুপ্তকে প্রজেক্ট করার চেষ্টা চলছে। আর একটি নাম শুনলে অবাক হয়ে যাবেন, বিজেপি যার দিকে হাত পিত্তেশ করে তাকিয়ে বসে আছে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ঠিক শুনেছেন, শুভেন্দু অধিকারী, যার জন্য বিজেপি ঝোলা ফেলে অপেক্ষা করছে। সেই শুভেন্দু অধিকারীকে যদি রাজি করা যায়, তাহলেই তিনি প্রজেক্টেড মুখ্যমন্ত্রী, এরকম একটা ভাষা খবর বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ভোটের আর 6-7 মাস বাকি, এখনও পর্যন্ত বিজেপি দলনেতা ঠিক করতে পারছে না যে তারা কাকে দলনেতা করে নির্বাচনে লড়বেন, দিলীপ ঘোষ না মুকুল রায়। এর মাঝখানে এসে পড়েছেন তথাগত রায়। তিনি এসে এমন একটা ভাব দেখালেন তিনি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। আদতে ব্যাপারটা তাই নয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী শনিবারের আড্ডায় আমরা নিয়ে আসতে চলেছি তথাগত রায়কে।
অনেক চাঁচা-ছোলা প্রশ্ন তার সামনে আমরা রেখেছিলাম এবং আপনাদের করা প্রশ্নগুলোই আমরা তাকে করেছিলাম। তিনি কি জবাব দিয়েছেন সেটা দেখতে হলে শনিবারের আড্ডা আগামী শনিবার রাত 8টায় দেখতে ভুলবেন না। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। প্রসঙ্গ হলো একটাই, যে বিজেপির মুখকে গত আমরা বলবো গত লোকসভা নির্বাচনের কথাই বলছি, গত লোকসভা নির্বাচনে যেভাবে মোদি ভার্সেস হু একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল, যে সারা দেশে মোদির বিকল্প কে, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, চন্দ্রবাবু নাইডু, স্ট্যালিন, অখিলেশ যাদব, মায়াবতী, সেভাবে কাউকে কিন্তু এস্টাবলিশ করতে পারেননি বিরোধীরা। এবং এটারই সুযোগ নিয়ে বিজেপি 37% ভোট নিয়ে দিল্লিতে কিন্তু সরকার গড়েছে। বাংলায় একই জিনিস ঘটতে চলেছে। যদি বিজেপি কোনো মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে না পারে, যে কোনো লড়াইয়ের একটি নেতা হয়, বিজেপির কিন্তু এই লড়াইয়ের কিন্তু একটি নেতা নেই। নরেন্দ্র মোদীকে যদি তারা সামনে রেখে লড়েন, মানুষ প্রশ্ন করবেন নরেন্দ্র মোদী কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে আসবেন? আমরা পশ্চিমবাংলার ভাবী মুখ্যমন্ত্রীকে দেখতে চাই, প্রত্যেক মানুষই চান। যেমন আমরা আগের নির্বাচনগুলোতে দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএমের তরফ থেকে প্রজেক্টেড চিফ মিনিস্টার ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন তৃণমূলের পক্ষ থেকে। এই রকম একটি প্রজেক্টেড চিফ মিনিস্টার দরকার। এইটা না হলে কিন্তু বাংলায় ভোট পাওয়া মুশকিল। বাংলা উত্তরপ্রদেশ এক নয়। উত্তরপ্রদেশে যে ধরনের ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলে, বাংলার মানুষ কিন্তু ততটা অশিক্ষিত নয়। কোট আনকোট বলছি, ততটা অশিক্ষিত নয়। বাংলার শিক্ষিত সমাজ কিন্তু একটি শিক্ষিত মুখ, একটি পরিশীলিত মুখ দেখতে চান। বাংলার মানুষ এটা চান। তার জন্য যারা লড়াই করেছেন, আপনাদের মনে করিয়ে দিই, কংগ্রেস যখন ক্ষমতায় এলো পশ্চিমবাংলায়, তখন কিন্তু স্বাধীনতার আন্দোলনে, রক্তক্ষয়ী আন্দোলনে, তীব্র আন্দোলনের মধ্যে তারপরে কিন্তু কংগ্রেস ক্ষমতায় এসেছিল। বামফ্রন্ট বা যুক্তফ্রন্টের কথা ধরুন, খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম কিন্তু বা বামফ্রন্ট কিন্তু এই রাজ্যে ক্ষমতায় এসেছিল। আর মমতা ব্যানার্জি নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই কত আন্দোলনের কথা বলবো। 26 দিনের অনশন কি করেননি তিনি, অজস্রবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই রকম একজন নেতা চায় বাঙালি, যিনি তাদের সামনে থেকে লড়াই করবেন। মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা কিন্তু বাঙালি সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করেছেন। এই মুহূর্তে আমরা যে বিজেপির নেতাদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু বাঙালির প্রতি বিষোদাগার করে চলেছেন। আপনি দেখেছেন সম্প্রতি দিলীপ ঘোষ বাঙালি সম্বন্ধে কী সব বলেছে। বাঙালি মানে কর্মবিমুখ। ভাবতে পারেন, বাঙালি একটি কর্মবিমুখ জাতি। তাহলে কি বাংলা আজকে এই জায়গায় এসে দাঁড়াতো? ইজ অফ ডুইং বিজনেসে বাংলা কি সেরা হতে পারতো? খাদ্যশস্য উৎপাদনে বাংলা কি সেরা হতে পারতো? 100 দিনের কাজে বাংলা কি সেরা হতে পারতো? কন্যাশ্রীর জন্য, সবুজ সাথীর জন্য বিশ্বের দরবার থেকে পুরস্কার ছিনিয়ে আনতে পারতো? বাঙালি মোটেই অকর্মণ্য জাতি নয়। বাঙালিকে যারা অকর্মণ্য জাতি করে রাখতে চায়, ধর্মের আফিম খাইয়ে রাখতে চায়, বাঙালি তাদের পরিত্যাগ করেছে, করবেও। যে আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী বা দিলীপ ঘোষ, এরা সবাই কিন্তু একই জাহাজের নাবিক। এরা কিন্তু প্রত্যেকেই আমাদেরকে ধর্মীয়ভাবে মোটিভেট করতে চায়, কিন্তু বাঙালিকে ধর্মের ভাগ দিয়ে ভাগ করা যাবে না। এটা কিন্তু অতীতে বহুবার প্রমাণিত হয়েছে। বাংলায় যতবারই দাঙ্গার চেষ্টা হয়েছে, বাঙালি রুখে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন পরে এসেছে, কিন্তু বাঙালি সবার আগে রুখে দাঁড়িয়েছে দাঙ্গার বিরুদ্ধে। এটা আমরা দেখেছি। এবং আগামী দিনেও বাঙালিকে এইভাবে ধর্মের আফিম খাইয়ে কিন্তু নেশাগ্রস্ত করে রাখা যাবে না। এটা দিলীপ ঘোষরা যত তাড়াতাড়ি বোঝেন ততই মঙ্গল। মুকুল রায় খানিকটা অনুধাবন করেছেন, কিন্তু মুকুল রায়কে দলে সেভাবে জায়গা দেওয়া হচ্ছে না। এর ফল কিন্তু বিজেপিকে ভুগতে হবে আগামী নির্বাচনে। আমরা আমাদের যতগুলো ওপিনিয়ন পোল দেখিয়েছি গত কয়েকদিনে, প্রত্যেকটি ওপিনিয়ন পোলে একটি কথাই মানুষ বলেছেন, যে বিজেপি যে ধর্মীয় রাজনীতি করছে তার বিপক্ষে কিন্তু বাঙালি ধর্মের নামে রাজনীতি করতে চায় না। বাঙালির কাছে ধর্ম, হিন্দু যদি হন তার কাছে ধর্ম হচ্ছেন রামকৃষ্ণদেব, তার কাছে ধর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব। রাম বাঙালির ধর্মীয় পুরুষ হতে পারেন না। এটা কিন্তু অসংখ্য মানুষ জানিয়েছেন। আর মুসলিমদের ক্ষেত্রে বলাই বাহুল্য, তারা বিশেষ কোনো ব্যক্তি বিশেষে পুজো করেন না। মুসলিমদের ক্ষেত্রে তারা একটাই চান, তারা যেন শান্তিতে থাকতে পারেন, তারা যেন ভালো থাকতে পারেন, তাদের ওপর, তাদের বাড়িতে যেন দাঙ্গার আগুন এসে না পৌঁছয়। বিজেপি আসলে সায়ন্তন বসুর মতন নেতারা, দিলীপ ঘোষের মতন নেতারা বলছেন 2 কোটি বাঙালিকে তাড়াবো, বুক লক্ষ্য করে গুলি চালাবো। এই কথা শোনার পর মুসলিম সমাজ যদি বিজেপিতে যায়, তাহলে সেই মুসলিম সমাজকে বাঙালি কিন্তু বেইমানি বলবে। সুখে থাকতে ভূতে কিলোচ্ছে কিছু মুসলিমদের। তারা কিন্তু তলে তলে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন। মনিরুল ইসলাম বলুন বা আব্বাস সিদ্দিকীদের বলুন, এরা কিন্তু তলে তলে যোগাযোগ রাখছে বিজেপির সাথে, হাতে হাত রেখে লড়তে চাইছে। এটা প্রতিহত করবে বাঙালি। আপনাদের কাছে একটাই অনুরোধ, পশ্চিমবাংলায় সম্প্রতি
কিছু মুসলিম যুবক ধরা পড়েছেন, এনআইএ তাদের ধরেছে এবং বিস্ফোরক রাখার দায়ে। তবে এটা আপনাদের বলে রাখি, এটা বাংলার ব্যর্থতা নয়, এটা বাংলার সাফল্য। এখানে সন্ত্রাসবাদীরা ধরা পড়ে, কিন্তু মহারাষ্ট্রে যদি এটা হতো বা দিল্লিতে যদি হতো তাহলে দেখতেন কয়েকটা ট্রেন উড়ে গিয়েছে, কয়েকটা ঐতিহাসিক ইমারত পড়ে গিয়েছে, কিন্তু বাংলায় সেটা হয় না। এখানে এটাই বাঙালির সাফল্য, বাংলার সাফল্য এখানেই। বাঙালি এখানে কোনো অশান্তি করতে দেবে না। যারা বুক লক্ষ্য করে গুলি চালাতে যায়, যারা বাঙালিকে কর্মবিমুখ বলে, অকর্মণ্য জাতি বলে, বাঙালি তাদের পরিত্যাগ করবে আগামী দিনে। এটা আপনারা মিলিয়ে নেবেন। আমরা আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের চ্যানেলে শনিবারের আড্ডায় বিভিন্ন প্রথিতযশা মানুষকে আমরা উপস্থিত করছি। আমরা ইতিমধ্যে উপস্থিত করেছি বৈশালী ডালমিয়া, উপস্থিত করেছি অনুব্রত মণ্ডল, উপস্থিত করেছি সুজন চক্রবর্তীকে। এরপরে আমরা উপস্থিত করতে চলেছি তথাগত রায়, অরুণাভ ঘোষ, নির্বেদ রায়, শঙ্কুদেব পণ্ডা, এরকম অনেক লম্বা লিস্ট আছে। আমাদের কাছে অনেক অনুরোধ এসছে যে আমরা যাতে শুধু রাজনীতির আলোচনা না করে ভিন্নতর আলোচনাও করি। আমরা নিশ্চয়ই সেদিকে খেয়াল রাখবো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দশ বিদানিয়া।